ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই সম্পূর্ণরূপে বর্জন করুন। অন্ধকার রাত, নিস্তব্ধ পরিবেশ, কোথাও দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। শ্মশানের বাতাসে যেন অজানা শিহরণ লুকিয়ে আছে। বিভাস আর রমণী অনেক দিন পর এসেছে কৈখলা গ্রামে, যোগেশ্বর তান্ত্রিকের কাছে। রাত যত গভীর হচ্ছে, তাদের কৌতূহল তত বাড়ছে। আজ তিনি কোন ভয়ঙ্কর কাহিনী শোনাবেন। তার আসন পাতা, সামনে রাখা তামাক ভর্তি পাইপ, ধোঁয়া উঠতে উঠতে বাতাসে মিশে যাচ্ছে। সেই ধোঁয়ার ঘূর্ণির মাঝেই তিনি বলতে শুরু করলেন, এক রহস্যময় নরভূষণ, যার সাথে জড়িয়ে আছে এক অতৃপ্ত আত্মার ভয়াল ছায়া। যোগেশ্বর তান্ত্রিক ও নরভূষণের প্রেত। শুরু হচ্ছে এক রোমহর্ষক ভৌতিক অভিজ্ঞতা। আমার মোবাইলটা একটানা ভাইব্রেট করেই যাচ্ছে। বিরক্ত হয়ে স্ক্রিনের দিকে তাকাতেই দেখলাম রমণী এতদিন পর। ওর ফোন দেখে প্রথমে একটু অবাকই হলাম, কিন্তু মুহূর্তেই হাসি উঠল মুখে। হ্যালো রে, কেমন আছিস? ওপাশ থেকে রমণীর চির চেনা গলায় খুশির ঝলক। বুঝলি বিভাস, তোর কথা মনে হচ্ছিল কয়েকদিন ধরে। কি করছিলি? আরে আর বলিস না, অফিস বাড়ি এই করে জীবন কাটছে। তোর কি খবর? আমারও মোটামুটি, কিন্তু এসব ছেড়ে এবার একটু জমি আড্ডা মারা দরকার। অনেক দিন হলো গুরুজির কাছে যাই না। ওনার ভৌতিক অভিজ্ঞতাগুলো শুনতে আমার খুব ইচ্ছে করছে। আমার চোখ চক চক করে উঠল। বললাম, সত্যি বলছিস? আমিও তো ভাবছিলাম অনেক দিন হলো গুরুজির কাছে যাওয়া হয়নি। কিন্তু কিন্তু কি মানে, আগের বার তো আমাদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল। আরে দূর, সব মিটিয়ে ফেলবো, চল। আবার আগের মতো তিনজন মিলে বসে গল্প শুনবো। আমি একটু ভাবলাম, তারপর বললাম, ঠিক আছে, তবে খালি হাতে যাওয়া যাবে না। গুরুজির জন্য গজা কিনতে হবে। আর জানিস তো, উনি সুখটান না দিলে ওনার গল্প আসে না। একটা ভালো পাইপ আর তামাকও কিনতে হবে। ঠিকই বলেছিস। তাহলে প্ল্যান ফাইনাল? পরশু সকালে রওনা দিই। ডিল। ফোন কেটে যাওয়ার পর আমার মুখে হাসি ফুটে উঠল। কৈকলার পথে গুরুজির কাছে গিয়ে আবার এক নতুন ভৌতিক রহস্যের কাহিনী শুনতে চলেছি আমরা। আমরা ঠিক করেছিলাম শহর থেকে কিছু দরকারি জিনিসপত্র কিনে তারপর কৈকলার উদ্দেশ্যে রওনা দেব। তাই পরদিন সকালবেলা আমরা ঠিক সময়ে শহরের পুরনো বাজারে এক জায়গায় মিলিত হলাম। রমণী একটু দেরি করেছিল। আমি তাকে দেখেই বললাম, অবশেষে এলি, দেরি করলি কেন? আরে জ্যামে পড়েছিলাম রে। তাজা বল, গুরুজির জন্য কি কি কেনা হবে? আমি একটা তালিকা বের করে পকেট থেকে বললাম, প্রথমত গজা। গুরুজি গজা না পেলে মুখ খুলবেনই না। সেটা ঠিকই বলেছিস। তারপর আরেকটা দরকার জিনিস হচ্ছে ভালো মানের পাইপ আর তামাক। ওনার তো সুখটান না দিলে ভালো গল্প জমবে না। দুজনে পুরনো বাজারের এক মিষ্টির দোকানে ঢুকে এক কৌটো গজা কিনলাম। তারপর গেলাম একটা তামাকের দোকানে। দোকানি একটা সুন্দর খোদাই করা কাঠের পাইপ দেখিয়ে বলল, এই পাইপটা খুব ভালো মানের, আর তামাকও একেবারে খাঁটি। আমরা দুজনেই খুশি হয়ে সেটাই কিনে ফেললাম। সব কেনাকাটা শেষ হতেই বললাম, চল এখন সোজা কৈখলা। হ্যাঁ, চল, গুরুজি অপেক্ষা করছেন।
বাসে উঠে দুজন জানলার ধারে বসলাম। ধীরে ধীরে শহরের কোলাহল পিছনে ফেলে গ্রামের পথ শুরু হলো। চারদিকে শীতের হালকা কুয়াশা, দূরে বটগাছের রানী, আর মাঝে মাঝে ধানের ক্ষেতের মধ্যে দু একটা কাক উড়ে যাচ্ছে। রমণী হঠাৎ গলা নামিয়ে বলল, তোর কি মনে হয় এবার গুরুজি আমাদের কি গল্প শোনাবেন? আমি জানলার বাইরে তাকিয়ে বললাম, জানি না, তবে এতদিন পর যাচ্ছি, নিশ্চয়ই এবার ভয়ঙ্কর কিছু শোনাবে। রমণী একটু চুপ করে থেকে বলল, ভয়ঙ্কর মানে? মানুষের সঙ্গে অসুবিধের যে মিলন হয় সেই সব কথা। সেই শুনে রমণীর গা চমচম করে উঠল। বলল, চুপ কর, এসব কথা এখন বলিস না। বাস এগিয়ে চলল ওই গলার দিকে। বাস থেকে নামতে নামতে সন্ধ্যা গড়িয়ে গেছে। কৈখলা আর মেঠো পথ ধরে হাঁটছি দুজন। পা ফেলে চলার সঙ্গে সঙ্গে মাটির গন্ধ মিশে যাচ্ছে বাতাসে। দূরে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। যোগেশ্বর তান্ত্রিকের বাড়িতে পৌঁছে আমরা দরজায় টোকা দিলাম। কিছুক্ষণ অপেক্ষার পর দরজা খুললেন গুরুজি যোগেশ্বর তান্ত্রিকের বৃদ্ধা মা তারিণী দেবী। আরে বিভাস, রমণী, তোমরা কতদিন পর এলে গো? এসো বাবা, এসো। আমরা একসঙ্গে বললাম, খুড়িমা, গুরুজি আছেন তো? আর আপনি কেমন আছেন, ভালো আছেন তো? হ্যাঁ বাবা, উনি ভিতরেই আছেন। আমিও এখন মোটামুটি ভালোই আছি। এসো, তোমরা ভেতরে এসো। এই সন্ধ্যাবেলা তো তোমাদের জন্যই ও অপেক্ষা করছিলে। আমরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসলাম। আজকে রাতটা নিশ্চিতভাবেই রহস্যময় হতে চলেছে। আমাদের ভিতরে ডেকে নিয়ে গেলেন খুড়িমা। ঘরের ভিতর অল্প আলো, পুকুর শব্দ শোনা যাচ্ছে। গুরুজি বসে আছেন পিড়িতে, চোখ বন্ধ করে ধোয়া ছাড়ছেন। আমি পা ছুঁয়ে প্রণাম করলাম। রমণীও আমাকে অনুসরণ করলো। যোগেশ্বর ধীরে ধীরে চোখ খুললেন, মুখে হালকা হাসি ফুটল। বহুদিন পরে এলে, বুঝেছি তোরা আবার ভয়ঙ্কর কিছু শুনতে এসেছিস। আমি গজার পাইপ এগিয়ে দিলাম। যোগেশ্বর গজার প্যাকেট খুলে নিলেন আর পাইপে তামাক বললেন। তারপর বললেন, ঠিক আছে বস, আজ তোদের এমন একটা ঘটনা শোনাবো যেটা শোনার পর তোদের রাতে ঘুম আসবে কিনা জানি না। তোরা কি জানিস, কিছু মৃতদেহ কেবল দেহ হয় না, ওগুলো হয়ে ওঠে ভয়ঙ্কর কিছু। আমি আর রমণী নিঃশব্দে মাথা নাড়লাম। গুরুজির কণ্ঠস্বর যেন ঘরের বাতাসের সঙ্গে এক হয়ে গা শিউড়ে দিচ্ছে। যোগেশ্বর গভীর এক সুর টান দিল, চোখ আধ খোলা রেখে বললেন, আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। তখন আমি কৈখলা ছাড়িয়ে আরো দূরে এক শ্মশান ঘাটের কাছে ছিলাম তন্ত্র সাধনায়। সেই জায়গার নাম ছিল নরভূষণপুর। বুঝতে পারছিস,
নামটা কেন এমন? এক সময় ওখানে রাজাদের যুদ্ধ হতো, কাদা কাদা মৃতদেহ পড়ে থাকতো, আর তান্ত্রিকেরা সে মৃতদেহ নিয়ে শক্তিশালী সিদ্ধি লাভ করত। তখন ছিল আশ্বিন মাস, শারদীয়া পূর্ণিমার রাত। আমি সেখানে ছিলাম এক বৃদ্ধ সন্ন্যাসীর সঙ্গে। সবাই তাকে কালিকাপতি বাবা বলতো। বাবা এক সময় আমায় বললেন, যোগেশ্বর, আজ রাতে ভয় পাস না। যদি তোর সামনে মৃতদেহ উঠে বসে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বলছেন বাবা? সত্যি এমন হয়? বাবা হেসে বললেন, এই শ্মশানে কিছু দেহ পড়ে আছে। যাদের শান্তি হয়নি তারা নিজেরাই আসবে, আমাদের কাছে কিছু চাইবে। তুই ভয় পেলেই শেষ। এই পর্যন্ত বলে গুরুজি হঠাৎ থেমে গেলেন। আমি আর রমণী একদম নড়তে পারছি না। ঘোরের বাতাস ভারী হয়ে উঠেছে। গুরুজি আরেকটা সুকটান দিয়ে বললে, ঠিক রাত 12টার সময় সেই শ্মশান ঘাটে শুরু হলো ভয়ঙ্কর কাণ্ড। যোগেশ্বর তামাক পাইপে আরেকটা সুকটান দিয়ে বলতে শুরু করলে, বিবাস রমণী, তখন রাত ঠিক 12টা বাজলো। চারদিক ছিল নির্জন, একেবারে নিঃশব্দ। শ্মশান ঘাটের মধ্যে কেবল এক কোনা আলোর টুকরো ছড়াচ্ছিল, যা দূরে কোনো এক মন্দিরের মশাল থেকে আসছিল। পুরো জায়গাটা যেন মৃতের মতো চুপচাপ। আমাদের সাথে ছিল সেই কালিকাপতি বাবা। বাবা জানতেন, কুড়িয়ে পাওয়া দেহগুলোর মধ্যে কিছু অশান্ত, যাদের বশ করা কঠিন। আর আমরা যারা তান্ত্রিক, আমাদের কাজ ছিল সেই অশান্ত আত্মাদের শান্তি দেওয়া। কিন্তু আমি জানতাম এটা কোনো সাধারণ কাজ নয়। যোগেশ্বর একটু শান্ত না হয়ে বললেন, তখন বাবা আমাকে বললেন, তোর সামনে যেই বসে তাকে তুই নিজের হাতে শান্তি দিস। সে তো আর সাধারণ আত্মারা নয়, সে নরভূষণ। নরভূষণ, সেদিনই প্রথম শুনেছিলাম তার নাম। বাবা বললেন, ও হলো সেই অশান্ত আত্মা, যে কোনো মৃতদেহের মধ্যে এসে মানুষের শরীর দখল করতে পারে। কিছুটা সময় আমাদের অদূরে এক ভীষণ শব্দ শোনা গেল, যেন কোনো গাছের শুকনো শাখা ভেঙে পড়েছে। তারপর চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। এক পচে যাওয়া দেহ জেগে উঠল, ধীরে ধীরে দাঁড়িয়ে গেল। ওটির গা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সেদিন প্রথম আমি বুঝলাম নরভূষণ কথাটা কেন এমন। যোগেশ্বরের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। আমি আর রমণী একে অপরের দিকে তাকিয়ে কিছু বললাম না, শুধু গুরুজির কথা শুনতে লাগলাম। যোগেশ্বর আকাশের দিকে তাকিয়ে একটু থেমে গেল, তারপর আবার বলল, তখনই জানতাম আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হতে চলেছে। যোগেশ্বর তান্ত্রিক ধীর গতিতে পাইপের ধোয়া ছাড়লেন। আমি আর রমণী চুপচাপ বসে আছি, অপেক্ষা করছি গুরুজির মুখ থেকে ভয়ঙ্কর কাহিনী শোনার জন্য। ঘরটায় নিস্তব্ধতা,
শুধু মাঝে মধ্যে বাতাসে কাচের জানলা কেঁপে উঠছে। গুরুজি গম্ভীর গলায় বললেন, তোরা শুনে থাকবি হয়তো নরভূষণের নাম, কিন্তু এই নামের পিছনের অভিশপ্ত কাহিনী জানিস কি? এ রমণী কৌতূহলী হয়ে বলল, গুরুজি, নামটা শুনেছি, তবে তার আসল ইতিহাস জানি না। নরভূষণ ছিল এক জমিদারের বিশ্বস্ত কর্মচারী, অন্তত সবাই তাই ভাবত। কিন্তু তার ভেতরের লোভ, তার শয়তানি, মন কেবল ধন সম্পদের দিকে ছুটত। জমিদার তাকে বিশ্বাস করতে, কিন্তু এক রাতে সে সেই বিশ্বাসঘাতকতা করল। রমণীর গলা শুকিয়ে গেল। এসে বলল, কি করলো সে? গুরুজি সামান্য চুপ করে থেকে আবার বললেন, সে জমিদারের গোপন গুপ্তধনের সন্ধান পেয়ে যায়। এক রাতে যখন সবাই গভীর ঘুমে, তখন সে সেই গুপ্তধন লুট করতে যায়। কিন্তু কিন্তু আমি অস্থির হয়ে উঠে বসলাম। যোগেশ্বর তান্ত্রিক পাইপে একটা সুখ টান দিলেন, তারপর বললেন, ধনসম্পত্তির পিঞ্জর খুলতে কোথা থেকে যেন এক বিভীষিকাময় ছায়া বেরিয়ে এলো। সেই ছায়া জমিদারের স্ত্রীর আত্মা। সে নরভূষণকে অভিশাপ দিল, তুই এই ধনের লোভে নিজের মনুষ্যত্ব বিসর্জন দিয়েছিস, তাই তোর আত্মাও এই ধনের পাহারাদার হয়ে থাকবে। তুই মরলেও মুক্তি পাবি না। তারপর এই পর্যন্ত বলে গুরুজি হঠাৎ থেমে গেল। তারপর ঘরটা আরো অন্ধকারময় মনে হলো। রমণী শিউরে উঠে বলল, তারপর কি হলো গুরুজি? যোগেশ্বর গুরুজি গুরুগম্ভীর গলায় বললেন, সে রাতে নরভূষণ উধাও হয়ে গেল। কেউ তাকে আর কখনো দেখেনি। কেউ বলে সে ধনের পাহারাদার হয়ে এক অভিশপ্ত আত্মা হয়ে গেছে, কেউ বলে সে পাগল হয়ে গিয়েছিল। কিন্তু আজও মাঝে মধ্যে কেউ যদি সেই পুরনো ধনের খোঁজ করে, রাতের আধারে কান্নার শব্দ শোনা যায়, আর এক ভয়ঙ্কর ছায়া ঘুরে বেড়ায়। আমি আর রমণী এবার সত্যি থমকে গেলাম। গুরুজি, আপনি কি নিজের চোখে কিছু দেখেছেন? এ রমণী জিজ্ঞেস করল। যোগেশ্বর হাসলেন, এই গল্প এখানে শেষ নয়। আমিও একদিন এক অভিশপ্ত রাতে নরভূষণের ধনের রহস্য খুঁজতে গিয়েছিলাম। ঘরের বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। যোগেশ্বর গুরু গম্ভীর গলায় বলতে লাগলেন, সে রাতে আমি ছিলাম একা, হাতে শুধু আমার কাঠের মন্ত্রদণ্ড, গলায় কিছু রুদ্রাক্ষের মালা, আর বুকে ছিল ভরসা, গুরুদেবের শেখানো মন্ত্রের শক্তি। আমি আর রমণী নিঃশ্বাস বন্ধ করে শুনছি। নরভূষণের সেই অভিশপ্ত গুপ্তধনের কাছাকাছি যেতে না যেতে চারপাশ কেমন যেন বদলে গেল। গাছপালা মৃত হয়ে গেল, পাতাগুলো যেন একসঙ্গে ছড়ে পড়লো মাটিতে। হঠাৎ পেছন থেকে শুনতে পেলাম একটা গলায় গুম গুম আওয়াজ, এলে এলে আমার ধনের লোভে। রমণী আতঙ্কে উঠলে বলল, গুরুজি, তখন আপনি কি করলেন? যোগেশ্বর ধীরে ধীরে বললেন, আমি জানতাম পালানোর পথ নেই, তাই বুক বাঁধলাম। পিছনে ঘুরে দাঁড়াতে দেখলাম সে পচা দেহটা, গায়ে এক চিনতে কাপড়ও নেই।
শুধু গলায় পুরনো মোটা একটা রূপোর হার, যার মধ্যে কালো হয়ে যাওয়া কয়েকটা মুদ্রা ঝুলছে। চোখের মধ্যে এক অন্ধকার, যে চোখে শুধু মৃত্যু লেখা। আমি শিহরিত কণ্ঠে বললাম, সে কিছু বললো নাকি? সে বলল, আমার ধন চাইলে আমার মতো মরতে হবে। তারপর এক লাফে আমার দিকে এগিয়ে এলো। রমণী কাঁপা কাঁপায় গালায় বলল, আপনি তখন কি করলেন গুরুজি? যোগেশ্বর এই পাইপে আরেকটা সুখ টান দিলেন, তারপর বললেন, আমি আমার মন্ত্রদণ্ড তুললাম আর উচ্চারণ করলাম সেই প্রাচীন মন্ত্র, ওম স্বাহা হিং টিং ছট মে হং পট স্বাহা। করে আগুন জ্বলে উঠল আমার দণ্ডের চারপাশে, কিন্তু নরভূষণ একটুও থামল না, বরং সে আরো দ্রুত এগিয়ে এলো। ঠিক তখনই আমি জানলাম আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হতে চলেছে। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আমি আর রমণী আতঙ্কিত চোখে গুরুজির দিকে তাকিয়ে আছি। যোগেশ্বর গুরুজির চোখ জ্বলে উঠল, যেন তিনি সেই ভয়ঙ্কর মুহূর্তে ফিরে গেছেন। পাইপে এক টান দিয়ে তিনি ধীরে ধীরে বললেন, নরভূষণের প্রেত তখন আমার একদম সামনে। তার পচা বিকৃত মুখ থেকে গল গল করে কালো ধোঁয়া বের হচ্ছিল। আমি অনুভব করলাম আমার শরীরের শক্তি যেন টান টান হয়ে উঠছে, চারপাশের বাতাস ভারী হয়ে গেছে। আমি আর রমণী এক দৃষ্টে তাকিয়ে আছি, একেবারে নিঃশ্বাস বন্ধ করে। আমি মন্ত্রদণ্ড সজোরে মাটিতে ঠুকলাম। সঙ্গে সঙ্গে চারপাশে এক অদ্ভুত কম্পন সৃষ্টি হলো। মন্ত্র জপতে লাগলাম, ওম স্বাহা হিং টিং ছট মে হং পট স্বাহা। নরভূষণের প্রেত এক মুহূর্ত থমকালো, তারপর আবার গর্জন করে ঝাঁপিয়ে পেল। আমি বুঝলাম শুধু মন্ত্র নয়, আরো কিছু করতে হবে। তখনই আমি পিছন থেকে ঝোলা খুলে এক মুঠো ভস্ম ছুড়ে দিলাম তার দিকে। সেই ভস্ম যা আমি বিশেষ তান্ত্রিক প্রক্রিয়ায় তৈরি করেছিলাম। রমণী তাড়াতাড়ি জিজ্ঞেস করল, তারপর গুরুজি? যোগেশ্বর গুরুজি একটু হেসে বললেন, ভস্ম নরভূষণের গায়ে পড়তে সে আর্তনাদ করে উঠল। তারপর তার শরীর থেকে ধোঁয়া বেরিয়ে যেতে লাগলো, কিন্তু তাতেও সে পুরোপুরি শেষ হলো না, বরং আরো ক্ষিপ্ত হয়ে উঠল। আমি উত্তেজিত গলায় বললাম, তাহলে আপনি কি করলেন? আমি তখন নিজের শরীরের সমস্ত শক্তি একত্রিত করে মন্ত্র উচ্চারণ করলাম, ওম স্বাহা ওম, ওম হিং টিং ছট মে হং স্বাহা, ওং হিং টিং ছট মে হং ফট স্বাহা। এরপর আমি মন্ত্রদণ্ড
সজোরে তার বুকে ঢুকে দিলাম। মুহূর্তের মধ্যে তার বিকৃত শরীরটা এক ঝলক আগুনের মতো আলোতে জ্বলে উঠল। তার গলা দিয়ে বের হলো ভয়ঙ্কর চিৎকার। আর তারপর সে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। চারপাশের পরিবেশ আবার স্বাভাবিক হয়ে গেল। আমি আর রমণী নিঃশব্দে বসে রইলাম। গুরুজি আরেকবার পাইপে সুকটান দিয়ে বললেন, সেদিন আমি বুঝলাম শুধু শক্তিশালী মন্ত্র নয়, নিজের আত্মবিশ্বাস আর ইচ্ছা শক্তি থাকলে তবেই প্রকৃত ভয়কে জয় করা যায়। হে রমণী গভীর চিন্তায় পড়ে গেল। আর আমি ধীরে ধীরে মাথা নেড়ে বললাম, গুরুজি, আপনার মতো মানুষ বিরল। আমাদের আজকের রাতটা সত্যি বলার নয়। যোগেশ্বর গুরুজি মৃদু হেসে বললেন, ভুলে যেও না, সত্যিকারের শক্তি বাইরে নয়, ভেতরেই লুকিয়ে থাকে। ঘরটায় তখনও মন্ত্রের প্রতিধ্বনি যেন আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 9টার দিকে। বললাম, গুরুজি, আজ উঠি। রমণী বলল, গুরুজি, আজ এমন একটি অভিজ্ঞতা শোনালেন, আমাদের আবার একদিন খুব শীঘ্রই এসে এমন আরো ভৌতিক অভিজ্ঞতার কথা শোনার নেশাটা বেড়ে গেল। ফিরে আমাদের আসতেই হবে। এইরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী শোনার নেশা বারবার আমাদের যোগেশ্বরের কাছে। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন।